প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আইএফআইসি নিবেদিত এনটিভির নিয়মিত আয়োজন এই সময়ে। সঙ্গে রয়েছে আমি টনি মাইকেল। আমরা সমসাময়িক বিষয় নিয়ে এই শোতে আলোচনা করি, আর সেই আলোচনা করবার জন্য আজকে স্টুডিওতে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন রুবায়াত সাইমুম চৌধুরী, সহযোগী অধ্যাপক, ফাইন্যান্স অ্যান্ড ফিনটেক, বাংলাদেশ ইউনিভার্সিটি। রুবায়াত ভাই, আপনাকে স্বাগত জানাই, ধন্যবাদ আমাদের আসার জন্য। সেই সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন রিয়াদুস সালেহিন জাওয়াদ, লেখক ও গবেষক, কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য, নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন এনপিএ। সাওয়াদ, আপনাকেও স্বাগত জানাই আমাদের সাথে। ধন্যবাদ। দর্শক, আজকে আমরা কথা বলবো আমাদের আগের শোগুলোর ধারাবাহিকতায়। আমরা জানি যে আমরা মে মাসের রয়েছি এবং সামনে আমাদের একটা বড় ঈদের ছুটি, এবং তারপর পরই আমরা জানি যে জুন মাস, এবং জুন মাস আসলেই আমাদের যে বিষয়টি নিয়ে মাথায় কাজ করে সেটা হচ্ছে বাজেট। এবং বাজেটের সঙ্গে আসলে আমাদের প্রত্যেকটি নাগরিকের দৈনন্দিন জীবনের প্রত্যেকটি বিষয়ের সঙ্গে একটা সরাসরি সম্পৃক্ততা রয়েছে। অর্থাৎ বাজেট বলে দেয় জিনিসপত্রের দাম কি বাড়লো কমলো, বাজেট বলে দেয় আমাদের বাংলাদেশের কোন খাতে আমাদের বিনিয়োগ এখন কি পর্যায়ে যাচ্ছে আমরা ধারণা করতে পারি, এবং আমরা ধারণা করতে পারি সেবা সমূহর দৃশ্য কি দাঁড়াবে, আমরা ধারণা করতে পারি আমাদের করের ব্যবস্থাটা কি দাঁড়াবে। তো এরকম বিভিন্ন বিষয় নিয়ে আসলে আলোচনা করবার জন্য বাজেটের আগে আলোচনা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাতে আমরা জানি যে আমাদের আলোচনাগুলো বিভিন্নভাবে বিভিন্ন মানুষের বিভিন্ন স্তরে, সরকারের বিভিন্ন স্তরে যদি পৌঁছয় এবং তারা যদি শুনতে পায়, নিশ্চয়ই কোনো একটা ইম্প্যাক্ট আমরা সেটা এক্সপেক্ট করতেই পারি। তো যাই হোক, আমরা আজকে কথা বলবো আমাদের যে বিষয়টি নিয়ে, সেটা হচ্ছে শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থা, এবং শিক্ষা ব্যবস্থায় আমাদের যে বিনিয়োগ, এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে আমাদের যেই অবস্থান সেটির উপর ভিত্তি করে। আমি প্রথমেই প্রশ্ন করতে চাই রুবায়াত ভাই আপনাকে। আপনি তো একজন শিক্ষক এবং আপনি শিক্ষা নিয়ে দীর্ঘদিন কাজও করছেন। এই যে একটা সময়ের মধ্য দিয়ে আমরা পার হলাম, যেখানে আমরা দেখলাম যে তরুণ প্রজন্মের হাতে নতুন বাংলাদেশের সূচনা, আমরা দেখলাম অনেকদিন পর একটা গণতান্ত্রিক সরকার তার প্রথম রাউন্ডের সংসদ শেষ করলেন। এইরকম একটি বাস্তবতায় আমরা যদি মধ্য বয়সের যে কাউকে বা প্রবীণ বাংলাদেশের নাগরিক কাউকে জিজ্ঞাসা করি যে বর্তমানে শিক্ষা ব্যবস্থা নিয়ে তার কি মতামত, তাহলে কারো মুখে আমরা হাসি দেখতে পাই না। আমরা দেখতে পাই না যে কারো মুখে সেই সন্তুষ্টি বা সেই কনফিডেন্স যে না, আমার শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি গর্বিত, বা আমার শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি স্যাটিসফাইড। কেন? ধন্যবাদ টনি ভাই। আসলে এইখানে দুটো ব্যাপার থাকে। প্রথমটা হচ্ছে, আপনারা যখন জিজ্ঞেস করেন যে কোনো মধ্যবয়স্ক এবং বয়স্ক মানুষজনকে যে শিক্ষার অবস্থা আসলে কেমন, খুবই মন খারাপ করে ফেলে। এর প্রধান কারণ দুটো। এক, সে বুঝে না এখনকার শিক্ষা ব্যবস্থার অবস্থাটা কি, কারণ এত বেশি ড্রামাটিক চেঞ্জ আসছে, তার সাথে সে কোপ আপ করতে পারে না, সে বুঝতে পারে না। আর দুই নাম্বার হচ্ছে যে যখন আমরা দেখি যে বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থায় ওদের ওইখানকার ইয়ুথরা, ওদের ওইখানকার মানুষজনরা, হিউম্যান ক্যাপিটাল আমরা যেটাকে বলি, তারা যেভাবে ডেভেলপ করতেছে আমাদের এখানে সেভাবে করতেছে না। এবং এটাকে আমরা খুব সহজভাবে মেজার করি যে আমার তরুণ সমাজ কী পরিমাণে আসলে বেকার আছে, তারা কতটুকু কাজ পাচ্ছে এবং কতটুকু কাজ পাচ্ছে না। তো খুব সহজভাবে যদি আমরা একটু চিন্তা করি, বাসায় একজন বাবা আছেন, উনি ওনার বাচ্চাকে পড়াচ্ছেন, উনি জেনে আসছেন ওনার সময় যে আমি অনার্স পাস করব, এবং অনার্স পাস করার পর মাস্টার পাস করলে আমাকে একটা চাকরি আমি কোথাও ভালো না ভালো একটা পেয়ে যাব। এটা হচ্ছে ওনার আন্ডারস্ট্যান্ডিং, যে আমি স্কুলে যাব, কলেজে যাব, ভার্সিটিতে যাব, চাকরি পাবো কিংবা ব্যবসা করব। এখন সমস্যাটা হয়ে গেছে, আমাদের স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি, তারা যখন আমাদেরকে শেখাচ্ছে, ওরা কিন্তু একদম বাজার উপযোগী করে তৈরি করতে পারতেছে না, কারণ প্রতিদিন বাজার বদল হয়ে যাচ্ছে। আজকে যে ছেলেটা অনার্সে ঢুকছে, সে যখন অনার্স শেষ করে বের হবে, সে যা পড়ে আসবে তার অনেক কিছু বদল হয়ে যাবে। তার মানে এটা না যে ওই জিনিসটার দরকার পড়বে না, দরকার পড়বে, কিন্তু আগের মতো হুবহু ব্যাপারটা দরকার পড়বে না। আগে আপনি অ্যাকাউন্টিংয়ের একটা ম্যাথ করে আসছেন, আপনি ডেবিট ক্রেডিট শিখে আসছেন, আপনি জানেন কীভাবে ব্যাংকে যে হিসাব করব। এখন এটার সাথে আপনাকে সফটওয়্যার জানতে হবে, আপনাকে টালি জানতে হবে, আপনাকে এআই জানতে হবে, তাহলে আপনি এখানে জবটা পাবেন। সো এই যে ঝামেলাটা, এই যে গ্যাপটা, এটা একটা বড় সমস্যা। এক। দুই নম্বর হলো যে আমাদের আসলেই যদি আমরা কোয়ালিটি নিয়ে চিন্তা করি,
আমাদের কোয়ালিটিতে বেশ বড় একটা ঘাটতি আছে। এই ঘাটতির একটা বড় উদাহরণ হচ্ছে, আমরা যদি একদম খুব সহজভাবে দেখি যে বাংলাদেশ আসলে জ্ঞান তৈরি করে নাকি ব্যবহার করে। আমরা জ্ঞান ব্যবহার করি, আমরা জ্ঞান তৈরি করি না। এখন বলতে পারেন যে কে বলছে জ্ঞান তৈরি করি না, আমাদের তো অনেকগুলো পিএইচডি আছে, এই আছে ওই আছে, আছে। কিন্তু পেটেন্টের কথা যদি আপনি চিন্তা করেন, পুরো ওয়ার্ল্ডে আমাদের 3%ও নেই। তার মানে সত্যিকারে কাজে লাগানোর মতো পেটেন্ট আমাদের খুব বেশি নাই। শুধুমাত্র এগ্রিকালচারের ক্ষেত্রে আমাদের বেশ কিছু ভালো ভালো পেটেন্ট আছে, সেই জন্য এই জায়গায় আমরা মোটামুটি বেশ ভালো। এটা ছাড়া যদি আপনি সায়েন্সের সাবজেক্টে যান, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথে আমাদের ওই রকম কোনো কিছু নেই, ইলেকট্রনিক্সে নেই, এবং অন্য যদি বিজনেস ক্ষেত্রে যান আমরা ইউনিকর্ন বানাইতে পারি না। সো অ্যাজ এ হোল আমরা কনজিউম করি, কিন্তু এই কনজিউমটাও আমরা আসলে খোলা মনে করতে পারি না, একটু করব এটা করব না। তো যখন আমি একটু 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 করে নিয়ে করি, আমি আসলে কোনোটাই ঠিক মতো করি না। ওকে, এই প্রসঙ্গে থ্যাংক ইউ রুবাদ ভাই। আমি একটা প্রশ্ন করতে চাই জাওয়াদ ভাই আপনাকে। মানে দুই প্রজন্ম যদি আমি দেখি আমাদের গেস্টের মধ্যে, আপনি একদম তরুণ, এখনো শিক্ষায় রয়েছেন, গবেষণা করছেন, এবং রুবাদ ভাই ডেফিনেটলি আগের বেশ আগের মানে আপনার সাথে তুলনা করলে। তো যদি ধরে নেই যে দুটো একই রাষ্ট্রের নাগরিক হিসেবে দুটো ডিফারেন্ট টাইমের জোনে, ডিফারেন্স কি শিক্ষা ব্যবস্থার? মানে আপনি কি টের পান যে আগের শিক্ষা ব্যবস্থার সাথে এখনকার শিক্ষা ব্যবস্থা? ধন্যবাদ। শুরুতে একটা যেটা জিনিস রুবাইদ ভাইয়ের সাথে আমি কমপ্লিটলি এগ্রি করি, সেটা হচ্ছে যে যখন আমার বাবার জেনারেশনের কথা বলি বা আমার মার জেনারেশনের কথা যদি বলি, সেক্ষেত্রে রুবাইদ ভাই যেটা বললেন যে মাস্টার্স যদি পাশ করতে পারে অথবা অনার্স পর্যন্ত কেউ যদি মোটামুটি পড়াশোনা করতে পারে, তাহলে সে একটা চাকরি, মোটামুটি ওয়েল পেইং চাকরি তার ভাগ্যে আছে, এরকম একটা জিনিস বাংলাদেশে ধরে নেওয়া হতো। এখন যত সময় গিয়েছে ধীরে ধীরে এই সম্ভাবনাটা যত কমেছে, মানুষের আসলে মানে ছেলে মেয়েদের সহজ বাংলায় বললে পড়াশোনার প্রতি আসলে আগ্রহ নাই। কারণ ফর এক্সাম্পল আমি যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি যদি যান, যতগুলো ডিপার্টমেন্ট আছে, যতগুলো একাডেমিক ডিপার্টমেন্ট আছে, কোনোটার বাইরে আপনি একটা সেমিনার শোনার জন্য, একটা লেকচার শোনার জন্য আপনি ভিড় দেখতে পাবেন না। আপনি সবার আগে ভিড়টা দেখতে পাবেন ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে ভিড়টা কেন হয়? কারণ মানুষজন বিসিএস এর পড়াশোনা করছে। একটা ছেলে যখন গ্রাম থেকে হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসছে, সে ফার্স্ট ইয়ারে বিসিএস এর পড়াশোনা শুরু করতেছে। তার নিজের যে পড়াশোনা আছে, তার সেই পড়াশোনার প্রতি তার কোনো আগ্রহ নাই। কারণ সে জানে অথবা সে বুঝতে পারতেছে যে যখন আমি এই ডিগ্রিটা নিয়ে বের হব, এই ডিগ্রির মাধ্যমে আমার কোনো চাকরি পাওয়ার কোনো সম্ভাবনা নাই, আমাকে হয় একটা কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে চাকরি পাইতে হবে। এটা একটা সমস্যা। আরেকটা যেটা সমস্যা সেটা হচ্ছে, আমরা যদি দেখি বাংলাদেশে আসলে যেহেতু বেতনের গ্রোথ অনেক কম, বেতন আসলে খুব ধীরে ধীরে বাড়ে, সেহেতু শিক্ষকদের বেতন, যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, কারণ আপনি যখন কোয়ালিটি এডুকেশন এনশিওর করতে চান যে কোনো মানুষকেই, আপনার শিক্ষকদের ভালো কোয়ালিটি, মানে ভালো কোয়ালিটির শিক্ষক দরকার, আপনাদের ট্রেন্ড শিক্ষক দরকার, এবং এমন শিক্ষক দরকার যারা আসলেই অত্যন্ত মেধাবী। আমরা যদি দেখি বাইরের দেশের মডেলগুলোতে, তারা প্রাইমারি স্কুলে পড়ানোর জন্য সবচাইতে মেধাবী মানুষগুলোকে সবচাইতে বেশি বেতন দিয়ে এমপ্লয় করে। বাংলাদেশে যেটা হয়েছে যে শিক্ষকদের বেতন অনেক বছর ধরে বাড়ছে না। আমরা সবাই জানি যে প্রাইমারি স্কুলের টিচাররা, ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা, তারা নিয়মিত আন্দোলন করে যাচ্ছেন, এগুলো বাড়তেছে না। এবং না বাড়ার কারণে, এবং এটা আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, আমার বাবা মা দুইজনই শিক্ষক, যেটা হয়েছে সেটা হচ্ছে আমার বাবা মা যখন চাকরি নিয়েছেন হয়তো আরো 20-25 বছর আগে, তারা যখন ঢুকেছেন চাকরিতে, তারা দেখেছেন যে স্যালারিটা বেশ হ্যান্ডসাম, এই কারণে তারা ভালো মানে ভালো স্টুডেন্ট হওয়ার কারণে এই চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন। এখনকার দিনে যে এই বেতনের যে স্ট্যান্ডার্ড, মানে ওপেনিং পজিশনের বেতনের যে অবস্থা, তাতে একটা ছেলে যে হচ্ছে একটা, অথবা একটা মেয়ে যে হচ্ছে অন্যান্য প্রাইভেট সেক্টরে তার হয়তো জব আছে, অথবা সে বিসিএস দিতে পারে, অথবা সে অন্য কোনো কম্পিটিটিভ এক্সাম দিয়ে ব্যাংকে জব করতে পারে, সে তো জীবনে আর কখনো চাকরি মানে শিক্ষার দিকে আসবে না, সে তো আর জীবনে কখনো শিক্ষক হতে চাবে না। সো টিচারের কোয়ালিটিতে একটা বড় ধরনের সংকট তৈরি হয়েছে। আগে আমরা যেটা বারবারই দেখেছি যে খুব মেধাবী মানুষরা আসলে বিশ্ববিদ্যালয়, কলেজ এবং স্কুল প্রত্যেকটা পর্যায়ে মোটামুটি মেধাবী শিক্ষকরা থাকতেন। এখন সেই স্ট্যান্ডার্ডটা অনেক নিচের দিকে, যেটা আমার মনে হয় যে একটা কোয়ালিটি ডিফারেন্সের একটা বড় কারণ। আমি থ্যাংক ইউ। আমি এই প্রসঙ্গ মানে কথা ধরে যদি একটু বলতে চাই যে এই যে দুটো ন্যারেটিভ আমরা আপনাদের দুজনের কাছ থেকে পেলাম, এর মাঝখানে যদি আমি এখন রাজনীতিকে প্রবেশ করাই, রাজনীতির জায়গা থেকে এই বিষয়টাকে দেখতে চাই, তাহলে দুজনই ছোট করে বলবেন একটু একটু করে। আমি প্রথমে সুযোগ দেব রুবায়েত ভাইকে, যে
এটা কি পরিকল্পিত ছিল যে কোন একটি বিশেষ রাজনৈতিক দল আজ থেকে এত বছর আগে ক্ষমতায় আসলেন, তারপরে তারা চিন্তা করলেন যে আস্তে আস্তে তারা ডিক্লাইন করবেন এডুকেশন সিস্টেমের এই বিষয়টি? আমরা যেমন অনেক প্রতিবেদন দেখেছি একটা সময় 2017, 18, 19, 20 ওই সময়টার দিকে, ইভেন কোভিডের পরেও, যে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার জন্য কোনো বরাদ্দ নাই। বাংলাদেশের কোনো সরকারি বিশ্ববিদ্যালয়, কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং এগুলো নিয়ে ইউজিসির তরফ থেকে তেমন কোনো কথাবার্তা নেই। কাজেই মানে কোনো গবেষণা হয় না বাংলাদেশে। কেউ নতুন কোনো কিছু শিখতে চায় না, নতুন কোনো কিছু জানতে চায় না, নতুন বুঝতে চায় না, এই জাতীয় একটা বোধ। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের যে মৌলিক বৈশিষ্ট্য, যে ইউনিভার্সাল লার্নিং এর যে জায়গাটা তৈরি করবে এবং গবেষণার জায়গাগুলোকে তৈরি করবে, সেই জায়গাগুলোতে বাংলাদেশ একেবারেই গত 2 দশকে 20 বছর রাফলি বলে দেওয়া যায় যে আসলে আমরা এই জায়গাটায় গেছি। বাজেটের ন্যারেটিভ দিয়ে যেহেতু শোটা শুরু করেছি, এই কারণে আমি পয়সার ওই জায়গাটাতে আসছি। পয়সা কি আসলে এটার একটা মূল কারণ, নাকি অন্য কোনো কারণ আছে? এটা আসলে একটু ছোট করে বলা যায় না, বড় বাট একটু ছোট করে বলে দেই যে 1 নম্বর প্রথমে যেটা বললেন, এটা রাজনৈতিকভাবে কোনো একক দলের দায়িত্ব আমরা দিব কিনা। কথা হচ্ছে যে 54 বছর ধরেই আসলে আমাদের শিক্ষা খাত কমতেছে। আপনি খুব সহজ, আমার দাদারা যখন বলতেন যে পাকিস্তান আমলে আমরা যা পড়াশোনা করছিলাম এই মান এখন নাই, তার আব্বারাও বলতেন যে ব্রিটিশ আমলে যা পড়ছিলাম তার মান নাই, তেমন আমরা শিক্ষা নামতেছে। 2 নম্বর ঘটনা হচ্ছে 20 বছর ধরে যে বরাদ্দ নাই, পুরাটা সত্যি না, তবে হ্যাঁ সরকারিতে অনেক বরাদ্দ কম, বেসরকারিরা কিছু কিছু বরাদ্দ দিচ্ছে। গত 20 বছর ধরে যেমন আমাদের গবেষণা কম, আমরা গত 54 বছর ধরে গবেষণা কম। আমাদের পুরো সময়টাতেই আসলে গবেষণা কম। আমরা গবেষণাকে সবচেয়ে কম এমফাসাইজ দিই। এবং ওই যে টাকার কথা যেটা বললেন, আমরা আসলে নগদে বিশ্বাসী। আমি আজকে টাকা দিব, কালকে ফল চাই, পরশুদিন পর্যন্ত আমি অপেক্ষা করব না। শিক্ষা খাতে আপনি যদি টাকা দেন, আপনি কখনোই ওইটা 10 বছরের আগে ফল পাবেন না। আপনাকে 10 বছর পর্যন্ত লেগে থাকতে হবে, একইভাবে টাকা খরচ করতে হবে, তারপরে যে আপনি ফলটা পাবেন এবং অনেক বড় ফল পাবেন। কিন্তু আমাদের কথা হচ্ছে আমি আজকে টাকা দিচ্ছি, কালকে ফল চাই, পরশুদিন পর্যন্ত আমি অপেক্ষা করব না। সো এটা একটা বড় কারণ যে আমাদের ধৈর্য এবং সঠিক জায়গায় সঠিক পরিমাণ টাকা দেওয়াটার একটা বড় সমস্যা আছে আমাদের। ওকে, রুবায়েত ভাই, সরি জাওয়াদ ভাই, আপনি যদি এখানে একটু বলেন যে মানে এই যে আমাদের ইনভেস্টমেন্ট, আমরা দেখি যে আমরা কখনোই করতে পারি না এডিকুয়েট। প্রত্যেক বছর আমরা শুনি যে শিক্ষা খাতে বরাদ্দ নেই, কেন? আচ্ছা, এটা আসলে সত্যি না। কেন বলতেছি? যেমন ধরেন, এইবার শিক্ষা খাতে আপনি যদি দেখেন প্রস্তাবিত যে বাজেট আছে, এইবার শিক্ষা খাতে 250%-এর চেয়ে বেশি বাড়ছে শিক্ষা বাজেট। 250% বাড়ছে। এটা কি থিওরিটিক্যালি বাড়তে পারে? এক্সপেন্ডিচারের সাথে সম্পর্কিত হতে হয় না? আচ্ছা, এটাতে আমি হয়তো মানে এটার এই অ্যান্সার দিতে গেলে হয়তো আগেরটার অ্যান্সার দেওয়া যাবে না। খুব সহজ করে যদি বলি, তাহলে ডেট সার্ভিসিং করা হচ্ছে, ডেট ফাইন্যান্সিং করা হচ্ছে। আমরা ঋণ নিচ্ছি, ঋণ নিয়ে সেই টাকা খরচ করছি। তো যেটাই বলছিলাম যে আমরা শিক্ষা খাতে অনেক বেশি টাকা খরচ করছি, সেটা সত্যি কথা। এবং বিএনপি গভর্নমেন্ট তারা প্রমিস করে এসেছে যে 5%, জিডিপির 5% তারা শিক্ষা খাতে বরাদ্দ করবে। ঝামেলাটা হচ্ছে, আপনি যদি দেখেন এডিপিতে শিক্ষা খাতে যে বরাদ্দ বাড়ানো হয়েছে, সেই টাকাটা কোথায় যাচ্ছে? আপনি যদি দেখেন, সেখানে খুব সম্ভবত 65টা প্রকল্প আছে। 65টা প্রকল্পের মধ্যে 55টা প্রকল্প হচ্ছে স্কুল বানানোর প্রকল্প, বিল্ডিং বানানোর প্রকল্প। এখন শুধুমাত্র বিল্ডিং বানায় তো আপনি হচ্ছে শিক্ষার মান উন্নয়ন করতে পারবেন না। আমাদের যেমন ফর এক্সাম্পল জেলার মধ্যে জেলা ওয়াইজ পলিটেকনিক ইনস্টিটিউট তৈরি করার একটা প্রোগ্রাম বিএনপির কথা বলা হচ্ছে। তো আমাদের এক্সিস্টিং যে পলিটেকনিক ইনস্টিটিউট আছে, সেখানে যারা পড়ে গ্র্যাজুয়েট করতেছেন তারাই তো আসলে চাকরি পাচ্ছেন না। তাহলে আমরা নতুন পলিটেকনিক্যাল ইনস্টিটিউট বানায় লাভটা মানে কি হবে? কিছুই হবে না। যেটা হবে সেটা হচ্ছে আমরা কিছু কন্ট্রাক্টরের কাছে কিছু টাকা দিতে পারবো, কিছু লোক এই কাজটা করে কিছু টাকা পাবে, এই হচ্ছে একটা ট্রানজ্যাকশন। কিন্তু গবেষণার মধ্যে ইনভেস্টমেন্ট করলে যে লং টার্ম একটা বেনিফিট আপনি রিপ করতে পারবেন, এবং যেটাকে অর্থনীতির ভাষায় আমরা বলি মাল্টিপ্লায়ার এফেক্টটা অনেক অনেক বেশি হয়, সেই দিকটার মধ্যে আমরা যাচ্ছি না। কারণ দিনের শেষে এই যারা টাকা পাচ্ছেন তারাই পলিসি ডিসাইড করছেন এবং তারাই আসলে ঠিক করছেন যে টাকা পয়সা কোত্থেকে যাবে, আমরা সেটা দিয়ে বিল্ডিং বানাবো নাকি গবেষণা করব। অনেক ধন্যবাদ। আমরা আলোচনা জমে উঠেছে এবং আমি মনে করি যে আমরা আস্তে আস্তে গভীরে প্রবেশ করার চেষ্টা করছি যে শিক্ষা খাত নিয়ে আমাদের জনমনে যে ধারণা, বাজেটের সঙ্গে তার যে সম্পৃক্ততা, এই যে আমরা কারেন্ট যে এডুকেশনের যে সিনারিও আমরা দেখতে পাই, আমরা কখনোই জিডিপির
যে যে প্রয়োজনীয় শতাংশের ইনভেস্টমেন্ট করবার কথা কখনোই করতে পারিনি। আপনি বলেছেন 54 বছরে আমরা কখনো ওই জায়গাটা যেতে পারিনি, এবং সেই সঙ্গে আমাদেরকে জাওয়াদ ভাই বলেছেন যে আমাদের মূল আগ্রহটা হচ্ছে বিল্ডিং বানানোতে, কারণ এটা একটা বড় প্রকিউরমেন্ট, রাইট? সো কেন, মানে এটার মাঝখানে পলিটিক্যাল ন্যারেটিভটা কি? যেটা আপনি বললেন টনি ভাই, যে আমরা কখনোই জিডিপির পার্সেন্টেজে যাইতে পারিনি। এখন জিডিপির পার্সেন্টেজে যাইতে পারিনি, আমাদের 5% করে অ্যাটলিস্ট দেওয়া দরকার ছিল, আমরা 2%-এর নিচে দিই। গত টানা 6 বছর আমরা 1.57 to 2.1 এর মধ্যে আমরা নড়াচড়া করছি। তো জিডিপি বরাদ্দ আসলে কে দিবে? সরকার দিবে। এটা একটা পলিটিক্যাল ডিসিশন। এটা কোনো আমি চাইলে দিতে পারবো না, আপনি চাইলে দিতে পারবে না, জাওয়াদ ভাইও পারবে না। তো ব্যাপারটা হচ্ছে সরকারকে পলিটিক্যালি ডিসাইড করতে হবে যে আমি আসলে এই জায়গায় উন্নতি করতে চাই। তো এখন আমি যদি উন্নতি করতে চাই, আমাকে টাকা খরচ করতে হবে। সমস্যাটা হচ্ছে আমি যেটা প্রথমে বলেছিলাম আপনাকে, যে আমরা আজকে টাকা দিয়ে কালকে ফল দেখতে চাই। আমাদের সরকারগুলো কেন এত রাস্তা বানাইতে ভালোবাসে? রাস্তা বানাইলে দেখা যাচ্ছে হ্যাঁ রাস্তা হইছে, কিন্তু একটা শিক্ষা খাতে বিনিয়োগ করলে আরেকটা বড় সমস্যা হচ্ছে আমরা যখন শিক্ষা খাতে টাকা দেওয়ার কথা বলি, এটাকে আমরা এক্সপেন্স ক্যালকুলেট করি। এটা আসলে যে ইনভেস্টমেন্ট, এটাকেই লোকজন বুঝে না মোস্ট অফ দ্য টাইম। আর শিক্ষা খাতে যখন আমি বিনিয়োগ করতে যাব, আমাকে লং টার্ম ভিশন ঠিক করতে হবে এবং এটা লং টার্ম ধরে চালাইতে হবে। এটা এমন না যে আমি আজকে ঠিক করব, কালকে আমি ফল পাওয়া শুরু করব। এটাকে আমার অ্যাটলিস্ট 10, 15, 20, 25 টানা চালাতে হবে। আমাদের আরেকটা বড় সমস্যা যেটা আমি পার্সোনালি মনে করি, সেটা হচ্ছে যে আমাদের পলিটিক্যাল যত সরকার ছিল, তারা কেউই কখনো আসলে চায় নাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আসলে মানে বৈশ্বিক লেভেলে পৌঁছাক। কারণ তারা যদি চাইতো, ব্যাপারগুলো আসলে অনেক সহজ হইতো। একটা ছোট্ট উদাহরণ দেওয়া যাক, যেমন আমরা জানি যে বাংলাদেশে এটা নিয়ে অনেক কথাবার্তা হয় যে বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়ামের মধ্যে অনেক গ্যাপ আছে। ইংলিশ মিডিয়ামের ছেলেপেলেরা যে কোনো কিছু খুব ইজিলি ক্যাচ করতে পারে, অনেক কিছু আছে, অনেক গ্যাপ ট্যাপ আছে। ইংলিশ মিডিয়ামে অনেক খরচ হয়, সো এখানে বড় লোকের ছেলেপেলেরা পড়ে। তো সবগুলো মিলে সবই ঠিক আছে, ভালো কথা। ইংলিশ মিডিয়ামের ছেলেপেলেরা এখানে বড় লোকরা পড়ে, ওদের সিলেবাসগুলো আমরা বানাই না, বাইরে থেকে আসে। সমস্যা কি? যদি আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এই জিনিসগুলো ওদেরগুলোকে শুধুমাত্র বাংলায় ট্রান্সলেট করে ফেলি, বাংলা বই যেটা হবে সেটা আমি লিখবো, কৃষির বই যেটা হবে সেটা আমি লিখবো, কারণ আমার চেয়ে ভালো ওরা পারবে না। কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ তো ওরটা আমার দরকার নেই। সমাজবিজ্ঞানের বই দরকার হলে আমরা লিখবো, ইসলাম ধর্মের বই আমরা লিখবো। কিন্তু যে জিনিসগুলো সত্যিকারের ডিফারেন্স তৈরি করে দিচ্ছে, ওই জিনিসগুলো তো আমি সহজেই বাংলায় কনভার্ট করে ফেলতে পারি, বাংলায় কনভার্ট করে এটা পড়াবো। তো এই বুদ্ধি কি কারো মাথায় আসে নাই? আমার ধারণা আসছে। সমস্যাটা কোথায় হয়? আমি যদি এটা পড়াইতে চাই, আমাকে ভালো শিক্ষক নিয়োগ দিতে হবে। জায়দ ভাই যেটা বললেন যে টাকা পয়সার একটা ব্যাপার আছে, টাকা পয়সার চেয়েও বড় ব্যাপার আরেকটা আছে, সেটা হচ্ছে আমরা আসলে শিক্ষককে কোন চোখে দেখি। প্রাইমারি সহকারী শিক্ষককে আমরা দেখি 3য় শ্রেণী কর্মকর্তা, সরকারিভাবে গেজেটেড। তো আমি 3য় শ্রেণী কর্মকর্তার কাছ থেকে 1ম শ্রেণীর সেবা কিভাবে পাবো? তো আমাকে তো রাজনৈতিকভাবে ঠিক করতে হবে যে না, আমি শিক্ষা খাতকে এই জায়গায় এসে এইখানে নিব, এটা তো আর কি ঠিক করতে হবে। যেটা আরেকটা বললেন জায়েদ ভাই, যে বিএনপি 5%-এর কথা দিয়ে এসেছে, এটা যদি করতে পারে আমি বলবো এটা একটা হিউজ ইমপ্রুভমেন্ট, বিশাল। কিন্তু আমি তার চেয়েও বেশি বলবো যে এই 5%-এর বদলে যদি 3%ও দেয়, কিন্তু যেই জায়গাগুলো খরচ করবে সেই জায়গাগুলো যদি ঠিক থাকে, তাহলে এটা আমাদের জন্য অনেক বড় একটা ডেভেলপমেন্ট হবে। জায়েদ ভাই বলছিলেন যে শুধুমাত্র আমরা বিল্ডিং বানাইতে পছন্দ করি, তার সাথে আমার আরেকটা ব্যাপার ছিল, আমরা বই ছাপাইতেও ভালোবাসি। বিল্ডিং বানাবো, বই ছাপাবো, কিন্তু যদি আমরা বিল্ডিং না বানাই, যেগুলো আছে সেগুলোতে স্মার্ট ক্লাসরুমের ব্যবস্থা করি, আমরা যদি সেখানটায় ল্যাবের ব্যবস্থা করি, আমরা স্মার্ট বোর্ড দেই, আমরা টিচার্স ট্রেনিং দিই, তাহলে আসলে জীবন অনেক সহজ হয়ে যায়। আমার টাকা নেই, আমি গরিব, এটা আমি বুঝি, ঠিক আছে। ইউনিভার্সিটি লেভেলে আমি পারবো না বাংলাদেশে এতগুলো ইউনিভার্সিটিকে ভালো করতে, ভালো কথা, আমি 3টে ইউনিভার্সিটিকে টার্গেট করি, বুয়েটকে টার্গেট করি, ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করি, ঢাকা মেডিকেলকে টার্গেট করি। 3টাই বিশ্ববিদ্যালয়কে যদি আমি টার্গেট করে আগামী 10 বছরের মধ্যে আমার বৈশ্বিক পর্যায়ে যাওয়ার দরকার নেই, এশিয়ার মধ্যে টপ 3-এর মধ্যে নিয়ে আসব, তাহলেই তো অনেক। এই 3টা জায়গাকে যদি আমরা করি, এই মডেলটাকেই তো আমরা পরে ফলো করতে পারবো। আমি এই প্রসঙ্গে আপনি মডেল ক্রিয়েশনের কথা বললেন, অ্যাডাপ্টেশনের কথা বললেন,
এবং আপনার যে কি পয়েন্ট পলিটিক্যাল উইল, এবং আপনার মতে যে এই পলিটিক্যাল উইলের অভাব সবসময় ছিল। আমি আমাদের স্টুডিওতে আজকে জাওয়াদ ভাই যে আসছেন, আমরা তাকে জানি যে উনি এনপি এর প্ল্যাটফর্মের একজন প্রতিনিধি, তো একটা নতুন রাজনৈতিক মতাদর্শের। আপনি কিভাবে এই জায়গাটাকে ব্যাখ্যা করবেন, এই যে আমাদের 54 বছরের শিক্ষা খাত এবং এটার পিছনে যে ন্যারেটিভ যেটা রুবায়েত ভাই বলেন, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ। আমার কাছে আসলে ব্যাখ্যাটা খুব সহজ। কেন সহজ? আমি খুব সহজভাবেই যদি বলি, বাংলাদেশে আমরা যদি বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেখি, বাংলাদেশ ব্যাংকের হিসেবে বাংলাদেশে 30,000 অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্টের মধ্যে 1 কোটি টাকার বেশি আছে। এরকম 30,000 অ্যাকাউন্ট আছে। আমরা জানি না, কারণ আমরা ঠিকমতো ট্যাক্স তুলতে পারি না, সো আমরা জানি না আসলে কতজন কোটিপতি আছে বাংলাদেশে, বাট ধরে নিলাম 30,000 জন আছে ফর দ্য সেক অফ আর্গুমেন্ট। আমরা যদি এটা জনসংখ্যার পার্সেন্টেজ করি, জনসংখ্যার পার্সেন্টেজ হচ্ছে 0.012%, পুরো জনসংখ্যা। আপনি যদি আমাদের নির্বাচিত পার্লামেন্টের দিকে তাকান, আপনি দেখবেন বিএনপির নির্বাচিত এমপিদের মধ্যে 90% কোটিপতি, জামাতের নির্বাচিত এমপিদের মধ্যে 50%-এর বেশি কোটিপতি, খুব সম্ভবত 56%-এর মতো। সো এর কারণটা, এর মানেটা কি? মানেটা হচ্ছে যে এই ডিসিশনটা, এই যে যেটা বললেন ভাই, যে বিল্ডিং বানাতে পছন্দ করি, বই ছাপাতে পছন্দ করি, কেন করি? কারণ এই টাকাগুলো দিনের শেষে এই কোটিপতিদের কাছে যায়, এই ব্যবসায়ীদের কাছে যায়, এবং এরাই দিনের শেষে পার্লামেন্টে বসে পলিসি বানায়। এই যে আমাদের দেশের এত মানুষ আছে, এই যে 99% মানুষের কথা বললাম, 99%, 99.99% মানুষ, ঠিক আছে, যারা হচ্ছে একেবারে সাধারণ মানুষ, যাদের এই 1 কোটি টাকা নাই, তাদের রিপ্রেজেন্টেশনটা আসলে কোথায়? পার্লামেন্টে তাদের রিপ্রেজেন্টেশনটা আসলে কে করতেছে? বিএনপি কোটিপতিদের রিপ্রেজেন্টেশন করতেছে 90%, জামাত করতেছে কোটিপতিদের রিপ্রেজেন্টেশন ধরলাম 50%-এর উপরে। তাহলে এই মানুষগুলার 99.99% মানুষের মানে রিপ্রেজেন্টেশন কে করবে? কেউ করার নাই। সো যে এই কারণে যে জিনিসটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে মানুষ আসলে কি চায় তার উপর বেস করে পলিসি তৈরি হয় না, কারণ মানুষের চাওয়ার দিয়ে আসলে কোনো কিছু আসে যায় না। আপনি জানেন দিনের শেষে, ফর এক্সাম্পল, যে কারণে আমরা বারবার, রুবায়েত ভাই বারবার বলতেছেন যে 54 বছর ধরেই আমাদের এত সমস্যা, 54 বছর ধরেই আমরা একটা ডিক্লাইনের মধ্যে আছি। এই 54 বছরের মধ্যে তো অনেক শাসক আসলেন গেলেন, তাই না? ধরেন আওয়ামী লীগের যে মিথিক্যাল পিরিয়ড ছিল বাকশাল, সেটাও তো একটা সময় ছিল। বা ধরেন এখন বিএনপি ক্ষমতায় আছে, বিএনপিরও একটা মিথিক্যাল পিরিয়ড ছিল, জিয়াউর রহমানের শাসন আমল, অথবা যে আমাদের জন্য হয়তো পাকিস্তান আমল হচ্ছে একটা মিথিক্যাল পিরিয়ড, যেটাই হোক না কেন। এই মিথিক্যাল পিরিয়ডগুলোতে, এই যে যখন আমরা খুব ভালো ছিলাম, তখন কি আমাদের শিক্ষা ব্যবস্থা খুব ভালো ছিল? ছিল না। তার কারণ হচ্ছে এই পলিটিক্যাল পার্টিগুলো যারা ক্ষমতায় আসলে আসে, তারা তো আসলে পলিসি কন্ট্রোল করতেছে না। পলিসি কন্ট্রোল করতেছে তারা এই যে 0.01% যারা বাংলাদেশে আছে, তারা পলিসি কন্ট্রোল করতেছে, এবং তারা আসলে চায়, যেভাবে চায় সেভাবেই আসলে পুরো সিস্টেমটা গড়ে উঠতেছে। আমরা যদি দেখি, ফর এক্সাম্পল, ইউনিভার্সিটি রিসার্চের কথা বলতেছি আমরা। ইউনিভার্সিটির আপনি যদি রিসার্চের কথা বলেন, মানে রিসার্চ তো দূরের কথা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসেবেই যদি বলি, রিসার্চ দূরের কথা, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে খাওয়া পড়ার অবস্থা নেই। একটা ছেলে ঠিক মতো খাবে 3 বেলা, সেটার অবস্থা নাই। আমি ফর এক্সাম্পল, এগুলো যখন ছাত্ররা এই প্রসঙ্গগুলো যখন তোলে, বা প্রভোস্টদের সঙ্গে যখন কথা হয়, বা ছাত্র প্রতিনিধিদের সাথে যখন কথা হয়, তখন বাজেটটাই একটা বড় উদাহরণ হিসেবে সবসময় সামনে আসে। দেখেন, বাজেটেরও আসলে কিন্তু কথা না। ফর এক্সাম্পল, আমি খুব ছোট একটা এক্সাম্পল দিই, যেটা রিসেন্ট কারেন্ট চলতেছে। কুয়েত মৈত্রী হলে, আমাদের বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলে প্রচন্ড পরিমাণে কলেরা আউটব্রেক। কেন? কারণ পানির যে লাইন আছে, সেই পানির লাইন দূষিত। এখন পানির লাইন ঠিক করতে কয় টাকা লাগে? কিন্তু সেই জিনিসটার মধ্যে কোনো কিছু না করে, এবং সেটা ক্লিনিক্যালি টেস্ট করা হয়েছে, সেটা মানে কোনোভাবেই খাওয়ার যোগ্য না, কিন্তু সেটার জন্য কোনো কিছু না করে বিশ্ববিদ্যালয় প্রশাসন চেষ্টা করতেছে যাতে এই বিষয়টা বাইরে না আসে, এই বিষয়টা যাতে হলের বাইরে, বিশ্ববিদ্যালয়ের বাইরে এটা নিয়ে খুব বেশি কথাবার্তা না হয়। তো এটা করতে তো আসলে বাজেট লাগে না, এটা করতে লাগে মানুষের জন্য একটা হিউম্যান ডিগনিটি, যে আপনি যে মানুষটার উপর শাসন করতেছেন, যে মানুষটাকে আপনি অ্যাডমিনিস্টার করতেছেন, ওই লোকটাও যে একটা মানুষ, ওই লোকটারও যে কিছু একটা চাওয়া পাওয়া আছে, ওই লোকটারও যে একটা জীবন আছে, ওই লোকটা যে বাইচা থাকতে চায়, একটু ভালো মতো থাকতে চায়। এটা বাংলাদেশের যারা পলিসি বানান, তাদের এই সম্পর্কিত কোনো মাথা ব্যথা নাই। কারণ এই লোকদের, মানে আমাদের আসলে কোনো পাওয়ার নাই। তো ফর এক্সাম্পল, যেটা বললাম যে আমাদের সরকারি দল, বিরোধী দল দুইটাই তো এখন পার্লামেন্টে আছে, আমাদের তো খুব গণতান্ত্রিক একটা অবস্থার মধ্যে থাকার কথা। সরকারি দল নাইলে খারাপ, ঠিক আছে, ভালো কথা, মাইনে নিলাম। বিরোধী দলেরও তো এইগুলো নিয়ে কথা বলা দরকার। ধরেন আমি যেগুলো বলতেছি তার কাছাকাছি লেভেলেরও তো কোনো কিছু হইলেও বলা দরকার, যে আমাদের এই দিকে যাওয়া দরকার। বিরোধী দল কি এগুলো নিয়ে কোনো কথাই বলতেছে না।
কারণ দিনের শেষে তারা দুইজনই একই স্বার্থের কাছে বিহোল্ডার, যারা বাংলাদেশের সকল ইকোনমিকে কন্ট্রোল করে। এবং এই প্রসঙ্গে আমি যদি রুবায়েত ভাইয়ের সঙ্গে আলাপ করি, আপনারা দুইজনই আমি দেখেছি যে এই যে ইন্টারিমের সরকারের সময়ে যেই অনেকগুলো বিষয়, যেটা হচ্ছে একটা হোয়াইট পেপার ডিক্লেয়ার হলো যে আগে কি হয়েছে সেটার একটা ন্যারেটিভ, অর্থাৎ আমরা এটাকে বলতে পারি যে ব্লাড টেস্টের মতো, যে কি কোথায় রোগ আছে আমরা আইডেন্টিফাই করলাম এন্ড দেন আমরা ওই অনুযায়ী ব্যবস্থা নিব। এবং আমরা দেখলাম যে একটা শিক্ষিত সরকার, মানে দেশের অন্যতম শিক্ষিত মানুষ দেশের সরকার প্রধানের দায়িত্বে নিয়োগ প্রাপ্ত হলেন, এবং যারা এই এডিপির কাছাকাছি বিষয়বস্তু নিয়ে অর্থাৎ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন, ডেভেলপমেন্ট সেক্টরের প্রচুর মানুষ সরকারের সরাসরি, অর্থাৎ যেই সময়টায় কেউ একজন ভাবতো যে ওকে দেশের যারা পরিচালনা করছেন তারা শিক্ষিত না বলে বা তাদের ভিশন নাই বলে তারা এটা করতে পারবে না, আমরা তাদের সেই 17 মাসেও কিন্তু আসলে আমরা অল ডেডলি ডিসিশন দেখছি, যেমন হাম, যেটা নিয়ে এখন অনেক কথাবার্তা হচ্ছে, এই কারণে অনেক বেশি কথা হয়তো এই শোতে আমরা বলবো না, বাট তারপরও না বলার মতোই নয়। এখন মৃত্যুর হার মানে প্রায় 500-র কাছাকাছি আমাদের চলে আসতেছে, যে কোনো সময় আমাদের এই টোলটা 500 টাচ করে ফেলবে। তো এই যে আমরা কলেরার কথা শুনলাম বিশ্ববিদ্যালয়ের পানির লাইনে, তো আমার বিষয়টা হচ্ছে যে এই যে আমরা একটা শিক্ষিত ইন্টারিম, তারপরে একটা নির্বাচিত, এর মাঝখানে প্রথম অধিবেশনে আমরা শুধু সংস্কারের আলাপ শুনলাম, যে হ্যাঁ সংস্কার কেন হলো না। তাহলে আমি জানি না, মানে একটু জানবার জন্য এবং দর্শকদের জানবার জন্য, যে যদি তাহলে কি সকল ভালো কিছুর এই মন্ত্র ওই সংস্কার ডকুমেন্টের ভেতরে লুকায়িত ছিল, যেটা আসেনি বলে সামনে এই পরিবর্তন আসলো না? এটা মানে এটা অ্যাকচুয়ালি সংস্কারের সাথে আসলে আমি ঠিক জানি না এটা আসলে সম্পর্কিত কি, কারণ কয়েকটা ব্যাপার, যেমন হচ্ছে হামের ক্ষেত্রে যেটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম বলা হচ্ছে যে আমরা প্রকিউরমেন্টের স্টাইল চেঞ্জ করেছি, এই জন্য এটা হয়েছে। তো আমি খুব সহজভাবে বুঝি, আমি নিজে প্রকিউরমেন্টের সাথে খুব বেশি জড়িত না, কিন্তু আমি যেটা বুঝি যে সিস্টেমটা কাজ করতেছে, এখানে যে আঙ্গুল দেওয়ার কোনো দরকার নেই। এতদিন পর্যন্ত আমরা টিকা খুব ভালো মতো দিচ্ছিলাম, আমরা কয়েকবার টিকার জন্য পুরস্কার পাইছি, আমাদের এখানটায় আমরা মহামারী আটকায় রাখছি, যেভাবেই হোক আমরা রাখছি, তার মানে ইট ওয়ার্কস। রাইট, আমরা সার্স থামিয়ে রাখতে পেরেছি, আমরা এইচআইভি কে, কোভিড কে, আমাদের অনেকগুলো হেলথ সিস্টেমের অনেকগুলো কমিউনিকেবল ডিজিজে আমরা আটকে রাখতে পেরেছি। এবং এই পরিমাণ ডেনসিটির মধ্যে এত ছোট একটা জায়গায় 20 কোটি মানুষের একটা ডেনসিটির মধ্যে আমরা ছোঁয়াচে রোগকে কন্ট্রোল করে রাখতে পারছি। সো আমরা পারছি, তো যে জিনিসটা কাজ করে সেই জিনিসটার মধ্যে আমার আঙুল দেওয়ার তো কোনো দরকার নেই, ওইটাকে আবার টেস্ট করার তো দরকার নেই। সো এটা হচ্ছে আমার সাধারণ কমন সেন্স। তো যারা ইন্টারিমে ছিলেন তারা তো অনেক জ্ঞানী মানুষ, এখন ওরা কেন এটা করছেন এটা একমাত্র ওনারা জানে। আর যেহেতু উনি যেটা বললেন যে 1%-এ মানে 99% মানুষের আসলে কথা বলার জায়গা নেই, মানে আপনি খেয়াল করে দেখবেন হামে যারা মারা গেছে তাদের মধ্যে 0.001%-এর মধ্যে যারা বিলং করেন তাদের কি কোনো বাচ্চা আছে? আমার জানা মতো এখন পর্যন্ত আমি জানি না, আমি কোনো সংবাদেও দেখিনি, কোনো পেপারেও দেখিনি যে এইরকম কেউ আছে। তার মানে অর্থাৎ সো কল্ড এলিট গ্রুপ এরকম কেউ আছেন, তার মানে আমার ডিসিশন যখন আমারকে অথবা আমার সোসাইটিকে, আমার গ্রুপকে, পিয়ার গ্রুপকে অ্যাটাক করতেছেন, আমি এটা নিয়ে আসলে খুব একটা মাথা ঘামাচ্ছি না। এই সেম বিষয় কি বাকি বিষয়গুলোকে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে বাজেটের, এবং যেটা আপনি বলেছেন, আমি আপনার পার্সপেক্টিভ থেকে জানতে চাই যে এই যে স্বাস্থ্য নিয়েও আমাদের একই রকম অবহেলা, এবং এটা আমরা চিরায়ত কাল থেকে শুনে আসছি, কেন? আচ্ছা, স্বাস্থ্য নিয়েও আসলে ব্যাপারটা অনেকটা এরকমই, কিন্তু স্বাস্থ্য খাতে একটা বড় আরেক অ্যাডিশনাল সমস্যা আছে। সেটা হচ্ছে যে আমাদের স্বাস্থ্য খাতের বাজেট অ্যাবজর্পশন পাওয়ার খুবই কম। আমরা খুব সম্ভবত 11 থেকে 15% বাজেট আমরা অ্যাবজর্ব করতে পারি। তার মানে হচ্ছে আমরা যদি 100 টাকা সরকার বরাদ্দ করে সব স্বাস্থ্য খাত মিলে আমরা 11 থেকে 15 টাকা খরচ করতে পারি, বাকি টাকা আমরা খরচ করতে পারি না। এখন কেন পারি না একটু দর্শকদের জানার জন্য। খুব সহজভাবে যদি আমরা বলি 2-3টা বড় কারণ। একটা হচ্ছে প্রকিউরমেন্ট, যেহেতু একটা বড় অংশের টাকা বরাদ্দ থাকে এই যে বিল্ডিং তোলার ক্ষেত্রে। ফর এক্সাম্পল আমি একটা রিসেন্ট এক্সাম্পলই আমি বলি, নতুন এডিপিতে একটা নতুন অ্যালোকেশন দেওয়া হচ্ছে যে
8টা বিভাগের মধ্যে আমাদের ক্যান্সার, হৃদরোগ এবং হচ্ছে কিডনি, এই 3টা ট্রিট করার জন্য স্পেশালাইজ হসপিটাল করা লাগবে 8টা বিভাগীয় শহরে। ভালো কথা, এটা নিয়ে তো কারো কোনো আপত্তি থাকতে পারে না, ভালো কথা। কিন্তু ঝামেলাটা হচ্ছে এই একই প্রকল্প 2019 সাল থেকে চলছে, এখন 8 বছর খুব সম্ভবত, ঠিক আছে? সেই 8 বছর ধরে একই প্রকল্প চলছে, আমি 8 বছর ধরে একই প্রকল্পে টাকা দিয়ে আসতেছি। 8 বছর ধরে ওই প্রকল্প হয়তো তার বাজেটের 2%, 1%, 3% এরকম করে খরচ করতেছে, এবং প্রকল্প যত লম্বা হচ্ছে আমার আস্তে আস্তে খরচ তত বাড়ছে, আমার আস্তে আস্তে জটিলতা তৈরি হচ্ছে, আমার আস্তে আস্তে সরকার পরিবর্তনের সাথে সাথে বাজেট বন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, ইত্যাদি বিভিন্ন ধরনের অনিশ্চয়তা তৈরি হচ্ছে। সো এটা একটা বড় সমস্যা। আরেকটা বড় সমস্যা হচ্ছে যে আমাদের যে প্রকিউরমেন্ট প্রসেস সেটা খুবই আমলা কেন্দ্রিক। মানে ফর এক্সাম্পল, একটা সরকারি মেডিকেলের ধরেন ডিজি, তার একটা ইকুইপমেন্ট লাগবে, তিনি কিন্তু একটা ইকুইপমেন্ট নিজের অথরিটিতে তার হাসপাতালের বাজেট থেকে রিকুইজিট করতে পারবেন না, কারণ ওইটা এডিপির আন্ডারে পড়ে। এডিপির বাজেট রিকুইজিট করার জন্য কাকে? আমলার পারমিশন লাগবে, সচিবালয় থেকে পারমিশন লাগবে। অর্থাৎ এই যে আপনার মানে ফর এক্সাম্পল আমাদের স্বাস্থ্যমন্ত্রী খুব সম্ভবত বলেছিলেন যে রাজশাহী মেডিকেলে খুব সম্ভবত আইসিইউ ছিল না, এবং ওই কারণে 1-2টা বাচ্চা মনে হয় মারা গিয়েছিল, এবং উনি তখন বলতেছিলেন যে ডিজি সাহেব তো আমাকে জানান নাই কিছু যে ওইখানে তো আইসিইউ নাই। মানে এটা খুব প্রথম 1-2 দিন, নির্বাচনের 1-2 দিন পরের কথা। আমার প্রশ্ন হচ্ছে, আপনি যদি স্বাস্থ্যমন্ত্রী হন তাহলে আপনি কেন জানেন না যে একটা বিভাগীয় শহরের প্রধান হাসপাতালের মধ্যে কেন আইসিইউর নাই, ফ্যাসিলিটি নাই? সো এই যে একটা লেভেলের গ্যাপ, এই লেভেলের গ্যাপের কারণে আমরা স্বাস্থ্য খাতে এই বাজেটটা অ্যাবজর্ব করতে পারতেছি না। এবং আমাদের যেটা সবচেয়ে বড় সমস্যা হয়েছে, ফর এক্সাম্পল দেখেন এই 1.5 বছরের মধ্যে যে ইন্টারিমের যে 1.5 বছর ছিল, সেই ইন্টারিমের 1.5 বছরের মধ্যে আমাদের স্বাস্থ্যখাত পরিচালনা করছেন কে? এমন একজন লোক স্বাস্থ্যখাত পরিচালনা করছেন যার স্বাস্থ্যখাত পরিচালনা নিয়ে কোনো কিছু পরিচালনা নিয়ে ওনার খুব সম্ভবত খুব একটা আগ্রহ এক্সপিরিয়েন্স নাই, স্বাস্থ্যখাত পরিচালনা নিয়েও ওনার খুব একটা এক্সপিরিয়েন্স নাই। আর ওনার সাথে সাথে যারা ছিলেন বা যারা সরকারে ছিলেন, ওনারা খুবই শিক্ষিত হতে পারেন, ওনারা খুবই কোয়ালিফাইড অবশ্যই ওনারা, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই, এবং সেটা একটা বড় ক্রেডিট তাদের দিকে। কিন্তু তারা যেই ক্ষতিগুলো করে যাচ্ছেন, সেই ক্ষতিগুলোর জন্য কি তাদের একবারও প্রশ্ন করা হয়েছে? যে যেমন ধরেন যিনি মন্ত্রী আগে ছিলেন, স্বাস্থ্য উপদেষ্টা আগে ছিলেন, তাকে কি প্রশ্ন করা হয়েছে যে এই আপনার ওয়াচে এই কাহিনীটা হইলো, আপনি কি এটার জন্য জবাবদিহি করবেন কোনোভাবে? সেটা কিন্তু করা হয় নাই। সো এই শিক্ষিত কোয়ালিফাইড দিয়ে তো আর আসলে কোনো কিছু আসা যায় না, কারণ ফর এক্সাম্পল শান্তিতে নোবেল পুরস্কার তো হেনরি কিসিঞ্জারও পেয়েছিল, সেটা তো আসলে কোনো কিছু ডিটারমাইন করে না। হ্যাঁ, থ্যাংক ইউ, খুবই চমৎকার বলেছেন। কিন্তু আমি এই প্রসঙ্গে রুবাদ ভাই আপনার কাছে জানতে চাই, এই যে জবাবদিহিতা এবং এই যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে মানুষের অবহেলায় এই যে মৃত্যুর মিছিল এবং এই জবাবদিহিতা, এটাও তো আসলে একটা নৈতিক মূল্যবোধের জায়গা থেকেও তো আমাদের গ্রুমিং আপের জায়গা। আমরা বর্তমানের প্রেক্ষাপটে সোশ্যাল মিডিয়াতে আমাদের গত 2 সপ্তাহ ধরে আমরা যদি দেখি যে কোনো একটা মৃত্যুকে কেন্দ্র করে এই যে ন্যারেটিভ, এই যে কাউন্টার ন্যারেটিভ, এবং সেইটার আবার সোশ্যাল মিডিয়ার রেসপন্সকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর রেসপন্স, এই যে একটা রাজনৈতিক চর্চার ভিতরে আমরা বাস করছি, এই বিশেষ সাইকেল থেকে আমাদের আসলে বের হওয়ার উপায় কি? একদম প্রথমেই চলে যাইতে হবে আবার আগের একদম রুটে, আমাদের শিক্ষার ব্যাপারে। কারণ আপনি আসলে কোন জায়গাটায় আমরা কাজ করতেছি, আমরা বলতেছি সোশ্যাল মিডিয়ায় ন্যারেটিভ ক্রিয়েট হচ্ছে, আমরা বলতেছি জবাবদিহিটা নাই। এই জিনিসটা আমাদের মধ্যে আসছে কেন? কারণ আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি আসলে এটা হয় না। ক্যাপ্টেন যদি ভুল করে ক্লাসে ইচ্ছা করে আমাকে দেখতে পারে না, নাম লিখে টিচার এসে আমাকে পিটাবে, তো আমি তো জানি ক্যাপ্টেনের পাওয়ার আছে, ওকে নিয়ে যে আমি 2টা চকলেট খাবো। এই যে মাইন্ডসেটটা, এই জিনিসটাই আসলে আমাদের পরে যখন আমরা যাই, বড় হই, তখনও ব্যাপারটা একই থাকে। 2 নাম্বার, আমরা যখন ঠিক মতো কিছু শেখাই না। আপনি যেমন হামের ব্যাপারে বললেন, ইন্টারভিউ অনেক সমস্যা আছে, কোনো কথাবার্তা নাই এই ব্যাপারে। কিন্তু টিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কি চলতেছে? টিকা দেওয়া যাবে না, একটা ধর্মীয়ভাবে একটা কথা বলতেছে কেউ, কেউ কি বলে পরিবেশগত ভাব দিয়ে কথা বলতেছে, অনেক কিছু বলতেছে। এরা কারা? তাদের কি কোনো চিকিৎসা বিজ্ঞানে কোনো ডিগ্রি আছে? অ্যান্সার হচ্ছে না, নাই। তার মনে হয়েছে সে বলছে, আরেকজন শুনে বা বিশ্বাসও করতেছে, কারণ তেমন সে না, ও তো সুন্দর করে বলছে।
একটা কথা সুন্দর করে বললেই তো সত্যি হয়ে যায় না। আমি যদি খুব সুন্দর করে বলি সূর্য পশ্চিম দিকে উঠে, এটা তো সত্যি হয়ে যাবে না। তো এটা কি আপনার কাছে মনে হয় যে এটা কোনো ব্যক্তি বিশেষের বোধ, নাকি এটা একটা পলিটিক্যাল ন্যারেটিভ? পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি হয় আসলে অনেক মানুষজন যখন একটা জিনিসকে বিশ্বাস করবে, একই ধারায় থাকবে, অথবা বিশ্বাস করানোর বিশ্বাস জন্য করানোর জন্য বলানো হচ্ছে এবং তারা বিশ্বাস করতেছে। এবং এটা তারা কখন বিশ্বাস করবে? আপনি তখনই বিশ্বাস করবে যখন তারা একই আইকিউ লেভেলের থাকবে, তাদের জ্ঞানের নলেজ একই রকম থাকবে। আমরা যেহেতু তাদেরকে সঠিক ব্যাপারটা দিতে পারি নাই, ইন্টারনেটের যুগ, বিভিন্ন রকম ইনফরমেশন আছে, তারা তাদের মতো করে ইনফরমেশন নিয়ে নিচ্ছে, নিয়ে সেটা ঠিক নাকি ভুল এটাও বুঝে না, কিন্তু সে অ্যাবজর্ভ করতেছে। এটার জন্য ন্যারেটিভ ক্রিয়েট করা অনেক ইজি হয়। এই জন্য যে কোনো মানুষ যখন অশিক্ষিত মানুষ, তাকে ম্যানেজ করা যত সহজ, অর্ধশিক্ষিত কিংবা কুশিক্ষিত মানুষকে ম্যানেজ করা তার চেয়ে অনেক বেশি কঠিন। এবং সেইখানে ন্যারেটিভ ঢুকানো অনেক বেশি ইজি, যেটা আসলে আমাদের জন্য ক্ষতি করে, সবার জন্য। আমি এই প্রসঙ্গে যদি বলি যে আমরা একদম শেষ দিকে আছি, আমি জাওয়াদ ভাইকে বলবো যে প্রসঙ্গটা আমি এখানে তুলেছি সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ডিটারমাইন করে দিচ্ছে আমরা কোন বিষয় নিয়ে চিন্তিত হব। এবং এটা কিন্তু আমরা নতুন শিখিনি, এটা আমরা 17 বছর আগে থেকেই শিখেছি। নতুন নতুন ঘটনা, একটা বিষয় থেকে আরেকটা বিষয়ে চলে যাওয়া। তো হামের মৃত্যু একদিকে, আরেকদিকে একজন সেলিব্রিটির মৃত্যু, এবং সেটার পলিটিক্যাল ন্যারেটিভ, এবং তার মাঝখানে আবার হামের এই ডিফারেন্ট ন্যারেটিভ। এই যে ন্যারেটিভ এবং এর যে রাজনীতিকরণ, এই রাজনীতিকরণের মাধ্যমে একেবারে ওই যে 99 আপনি যে লোকের কথা বলছেন, যার রিপ্রেজেন্টেশন আসলে কোথাও নাই, সেই মানুষ তো এই ন্যারেটিভের ভেতর দিয়ে যায়। এই রাজনীতির এই রাজনীতি থেকে বের হওয়ার উপায় কি? বের হওয়ার উপায়টা আসলে, আমি যদি জুলাইয়ের কথাই বলি, জুলাই থেকেই ধরি। দেখেন, আমরা কিন্তু সবাই একটা সময় ধরে নিয়েছিলাম, স্পেশালি যখন তৃতীয় ইলেকশনটা হয় 2023 সালে বা 24 সালের শুরুতে, তখন কিন্তু আমরা সবাই ধরে নিয়েছিলাম যে শেখ হাসিনার বোধ হয় আর 5 বছরও মানে টিকে গেল, আর খুব সম্ভবত পতন হবে না। কিন্তু পতনটা আসলে কখন হয়েছে? যখন মানুষ রাস্তায় নামছে। এখন আমাদের দেশে এই পলিটিক্যাল এজেন্সি বা পলিটিক্যাল হয়ে ওঠা, এই ব্যাপারটাকে আমরা সবসময় ওই রাস্তায় নামা, জীবন দিতে হবে, ভাঙচুর করতে হবে, আন্দোলন করতে হবে, এরকম একটা ফ্রেমিং থেকে দেখি। ব্যাপারটা কিন্তু আসলে এরকম না। ফর এক্সাম্পল, আমি খুব সহজ একটা উদাহরণ দিই। আগামীকালকে বা আজকে 12টার পর হয়ে গেছে, সো আজকেই বিপিডিবির একটা শুনানি আছে। বিপিডিবির শুনানিটা হচ্ছে কারেন্টের দাম বাড়ানো হবে কিনা সেটা নিয়ে। তো এই যে কারেন্টের দাম বাড়ানো হচ্ছে, বাংলাদেশের এই 99% মানুষ যাদের উপর আসলে এই বার্ডেনটা পড়তেছে, কারণ বড় লোক মানুষ তো আসলে কারেন্টের বিল নিয়ে কেয়ার করে না, সো সাধারণ মানুষের উপর যাদের উপর ওই বার্ডেনটা পড়তেছে, তারা তো আসলে জানেও না যে বিপিডিবিতে এটা হচ্ছে। ওইখানে যে যদি তারা কথাবার্তা বলে, ওইখানে যে যদি তারা প্রোটেস্ট করে, তাহলে কিছু একটা হইতে পারে। তারা জানেও না এই সিস্টেমের, মানে এই সিস্টেমটা যে এক্সিস্ট করে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা যে প্রত্যেক দিন গণতন্ত্র চর্চা করার মাধ্যমে, নিজেদের মধ্যে অর্গানাইজেশন, সলিডারিটি চর্চা করার মাধ্যমে আমরা যে আস্তে আস্তে একটা পলিটিক্যাল ফোর্স হিসেবে তৈরি হয়ে উঠতে পারি, এই জিনিসটা আসলে মানুষের মাথার মধ্যে নাই। এবং এটা কেন নাই, সেটার মধ্যে সোশ্যাল মিডিয়া অনেক বড় একটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর। ফর এক্সাম্পল দেখেন, সোশ্যাল মিডিয়ার মধ্যে বিভিন্ন দেশে আপনি দেখবেন এই টেন্ডেন্সিটা যে একটা অ্যান্টি ইন্টেলেকচুয়ালিজম আছে। যে এই ভাইয়া যেটা বললেন যে বিভিন্ন মানুষ টিকা নিয়ে পরামর্শ দিতেছে, তাদের হেলথ কেয়ারের সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু হেলথ কেয়ার যে আছে, মানে হেলথ কেয়ারের সাথে সম্পর্কিত যিনি আছেন, তার কথা আপনি শুনবেন না, তার অ্যাডভাইস আপনি নেবেন না। ফর এক্সাম্পল, একজন হুজুর আছেন বাংলাদেশে, খুব ফেমাস, ইউটিউবে সার্চ দিলেই পাবেন। উনি কোভিডের সময় বলতেছিলেন যে না, টিকা নেওয়া যাবে, টিকা নেওয়া উচিত, টিকা নিতে হবে, রোগ প্রিভেন্ট করা সুন্নত। 5 মাস আগে, এখন মনে হয় 6 মাস হয়ে গেছে, 6 মাস আগে উনি আবার ওয়াচ করে বললেন যে না, টিকা নেওয়া নিয়ে সন্দেহ আছে, টিকা নেওয়া নিয়ে একটা ডাউট আছে, এটা হইলেও হইতে পারে, এটা নিয়ে, আর যেটা নিয়ে ডাউট আছে ওইটা না করাই ভালো। তো এই ব্যাপারগুলো আসলে গ্রো করতেছে মানুষকে তার নিজের সেলফ ইন্টারেস্ট থেকে দূরে সরানোর জন্য। কারণ মানুষ যখন তার নিজের সেলফ ইন্টারেস্ট নিয়ে কনসার্ন থাকে, তখন সে চিন্তা করে যাচ্ছে ঠিক আছে, এই বিল্ডিং বানায় তো আমার শিক্ষার কোনো লাভ হচ্ছে না, আমার ছেলেপেলে পাশ করতেছে, আমার ছেলেপেলে তো চাকরি পাচ্ছে না। অথবা যে একটা হাসপাতাল বানানোর প্রজেক্ট আমি 6 বছর 7 বছর ধরে দেখতেছি ওই ইট বালু পড়েই আছে, আমি আমার লোকাল কমিউনিটিতে জীবনে কোনোদিন কোয়েশ্চেন করি নাই, তাই না? সো আমাদের জীবন ঘনিষ্ঠ যে ব্যাপারগুলো আছে, সেই ব্যাপারগুলোর বাইরে এমন ব্যাপার যেই জিনিসগুলোর সাথে আমাদের জীবনের আসলে খুব একটা সম্পর্ক নাই, সেটা নিয়ে আমরা আসলে সোশ্যাল মিডিয়ার মধ্যে মারামারি করি।
এই মারামারিটা আসলে যারা ওই কন্ট্রোলে আছেন, যারা এর মাধ্যমে এই অজ্ঞতার কারণে বেনিফিটেড হন, তারাই এই মারামারিটা অর্কেস্ট্রেট করেন। এবং আমরা আসলে যারা সাধারণ মানুষ আছি তারা উইলিংলি এবং আনউইলিংলি ওই মারামারির মধ্যে পার্টিসিপেট করি। তার বদলে যদি আমরা অর্গানাইজেশন এবং সলিডারিটির মধ্যে আসি, আমরা যদি নিজেরা একত্রিত হওয়ার চেষ্টা করি যে আমাদের কমন আমাদের ইন্টারেস্ট এইটা, এবং এই কমন ইন্টারেস্ট আমরা এর মাধ্যমে অ্যাচিভ করব, সেটা কোনো পলিটিক্যাল দলও হওয়ার দরকার নেই। আসলে মানুষ এটা বিভিন্ন দেশে ইউনিয়ন এবং অন্যান্য মেকানিজমের মাধ্যমে এইসব জিনিসপত্র হয়েছে। সো চাইলে আমরা এগুলা করতে পারি, কিন্তু আমরা আসলে ওই মারামারিটার মধ্যেই সবসময়। একদম শেষ দিকে আছি, এক বাক্যে যদি বলেন যে যদি শুনতে পায় নীতি নির্ধারকরা আজকের আলোচনা, যদি শুনতে পায়, তাহলে আপনি কি বলবেন, কি রিকমেন্ডেশন করবেন, একটা স্পেসিফিক রিকমেন্ডেশন যেটা এই সামনের বাজেটে আমি দেখতে চান? আমি যদি আমার এবং আমার নিজের সংগঠনের পক্ষ থেকে বলি, খুব সহজ ব্যাপার। বাংলাদেশের 1%, টপ 1% আর্নার যারা আছেন এবং ওয়েলথি পার্সন যারা আছেন, শুধু আর্নিংয়ে না, ওয়েলথের দিক থেকে যারা আছেন, তাদেরকে যদি 1% থেকে 2%, 2.5% রেটে ওয়েলথ ট্যাক্স করা হয়, তাহলে যে পরিমাণ টাকা উঠবে সেই টাকা দিয়ে আমরা আমাদের যত সামাজিক নিরাপত্তা আছে সব কিছু করতে পারবো। আমরা সেই টাকা দিয়ে আমাদের এডুকেশন বাজেট 3 গুণ করতে পারবো। সো সহজ বাংলা, এবং আমাদের তখন আর এত ডেট ফাইন্যান্সিং করা লাগবে না। এখন যে আমরা উন্নয়ন করছি পুরাটাই আমরা করছি ঋণ করে, এবং এই ঋণ আমাদেরকে একদিন শোধ করতে হবে। তাদের কাছ থেকে যদি আমরা ট্যাক্স করি তাহলে আর আমাদের এই ঋণটা শোধ করা লাগে না, আমাদের এত ঋণ ভবিষ্যতে করা লাগে না। এবং ওই ঋণের বোঝাটা পরে হচ্ছে সাধারণ মানুষের মধ্যে ভ্যাটের মাধ্যমে, ওই বিদ্যুতের বিল বাড়ার মাধ্যমে, কিন্তু তাদের ওয়েলথ ট্যাক্সের মানে তাদের যে সম্পত্তি আছে তার উপর যেহেতু ট্যাক্স পড়তেছে না, তাদের সম্পত্তিটি কিন্তু ঠিকই বাড়তেছে। সো আমার সরকারের কাছে রেকমেন্ডেশন থাকবে এটাই, বাংলাদেশের টপ 1%কে তাদের যে ডিক্লেয়ার্ড ওয়েলথ আছে, আপনি এনবিআর থেকে নতুন বাইট করতে পারবেন না, ভালো বুঝলাম, তাদের যে ডিক্লেয়ার্ড ওয়েলথ আছে, ওয়েলথের উপর 1% থেকে 2.5% ট্যাক্স করেন শুধুমাত্র। ওকে, থ্যাংক ইউ। রুবায়েত ভাই, আপনার রিকমেন্ডেশন কি হবে যদি শুনতে পাই তো পলিসি মেকাররা আপনার কথা? আমার রিকমেন্ডেশন হবে যে আমাদের যে ট্রানজ্যাকশনগুলো আছে এগুলোকে ডিজিটালাইজ করে ফেলা, ক্যাশ কমায় ফেলা, সিম্পল। উনি যেটা বললেন 1%, আমি 1%-এর উপর আসলে ভরসা রাখি না, আমি হচ্ছে 100%-এর উপরেই ভরসা রাখি। যে যারাই আছে, যেই টাকা কামাই করতেছে সেই ট্যাক্স দিবে, ভেরি সিম্পল। আমাদের মানুষ 20 কোটি, আমরা 20 লাখ ট্যাক্স হোল্ডার নাই আমার। কারণ কি? কারণ আমি ট্যাক্স ফাঁকি দিতে পারতেছি, খুব সহজ। আমরা ক্যাশে ট্রানজ্যাকশন করি, আমরা ট্যাক্স যদি কমাই ফেলতে পারি, ইউপে আছে, বিকাশ, মানে ইউপে ইন্ডিয়ায় আছে, আমাদের হচ্ছে আমরা বিকাশ আছে, আমাদের নগদ আছে, আমরা যদি ট্রানজ্যাকশনটাই জাস্ট আমরা ডিজিটালাইজ করে ফেলতে পারি, আমার ইনকাম বাড়বে, আমার কালো টাকা কমবে, এবং আমি ফুল ট্র্যাক রাখতে পারবো। সো এবং এটা করা আসলে কোনো ব্যাপারই না, শুধুমাত্র সদিচ্ছা লাগবে। শুধুমাত্র সদিচ্ছা লাগবে। আমার মনে হয় যে আমরা আলোচনার একেবারে শেষ অংশে চলে এসেছি। দুটো টেকঅ্যাওয়ে আপনাদের কাছ থেকে, যেটা দর্শক আপনারা নিজেরা শুনছেন, যে একটা হচ্ছে যে যারা 1% ধনী ব্যক্তি রয়েছেন, সম্পদশালী, ধনী না বলে সম্পদশালী রয়েছেন, তাদের সম্পদ থেকে কি আমরা নিতে পারি কিনা, রাষ্ট্র চাইতে নিতে পারি কিনা, এবং সেটা যথাযথ ব্যবহার কিভাবে করা সম্ভব সেটা নিয়ে কথা বলেছেন। আরেকজন বলেছেন বাকি 99% কেন দায়িত্ব এড়াবেন রাষ্ট্রের নাগরিক হিসেবে, যারা আয় করেন তাদের প্রত্যেকের আয়কর দেওয়া উচিত। এবং এই জুন মাস আসলে আমরা জানি যে এই আয়করের বিষয়গুলো, বাজেটের বিষয়গুলো আমাদের সামনে আসে। আমরা এই আলোচনা ধারাবাহিকভাবে রাখার চেষ্টা করব বিভিন্ন সুযোগে, বিভিন্ন মাধ্যমে, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের অনাগত যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যতের জন্য রাষ্ট্র আসলে কোন পথে হাঁটছে এবং আমাদের ভবিষ্যৎটি দেখতে কেমন। আমাদের আলোচনায় সঙ্গে ছিলেন, এই জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনাদের দুজনকেও ধন্যবাদ জানাই আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হওয়ার জন্য এবং সুন্দর আলোচনা করবার জন্য। দর্শক, আজকে বিদায় নিচ্ছি এখানেই। শুভরাত্রি।